প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। সেকেন্ড টাইম যোদ্ধারা, অনেকদিন পর তোমাদের সাথে দেখা। এবং আজকের ক্লাসটি স্পেশালি হচ্ছে আমরা প্রিভিয়াস যে 4টি টপিক পড়িয়েছি আমাদের পেইড বেসের, 4টি টপিকের হচ্ছে আমরা প্রিভিয়াস এর কোশ্চেন সলভ করব, ঠিক আছে? এবং এই ক্লাসটি করলে তুমি দেখবা যে 4টা টপিক সম্পর্কেই তোমার কি হয়ে যাবে, একটা মানে রিভিশন হয়ে যাবে, ঠিক আছে? তার মানে এই ক্লাসটা করলে বিশেষ করে দেখো এখানে 4টা টপিক: হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব সমীকরণ এবং হিসাব চক্র, তারপর সমাপনী দাখিলা এবং রেওয়ামিল। এই 4টা টপিকের কোশ্চেন আমরা সলভ করব। শুধু কোশ্চেন সলভ না, আমরা প্রত্যেকটা কোশ্চেন কি করব, ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব এবং ট্রিক্স দিয়ে কিভাবে শেখা যায়। যেহেতু এই 4টা টপিকের কনসেপ্ট আমাদের ক্লিয়ার, তাহলে আমরা যারা একদম শুরু থেকে ক্লাসগুলো করছি তাদের জন্য কিন্তু অনেক সহজ হবে, এবং যারা একদম নতুন আসি তাদের জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না, কারণ আমি প্রত্যেকটা কোশ্চেনে কি করব, ব্যাখ্যা করব এবং ওই কোশ্চেন রিলেটেড যেই তথ্য আছে, যে টার্ম আছে, যে বেসিক ক্লিয়ার করা দরকার, সেটা আমি A to Z করে দিব, ঠিক আছে? তো সবাই আমাকে একটু বলো সবকিছু ঠিকঠাক কিনা, ঠিক আছে? আর যারা যারা জয়েন করছি প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিব। আমরা জাস্ট হচ্ছে 30 সেকেন্ড সময় নিব, বেশি না। তারপর হচ্ছে একদম সরাসরি কোশ্চেন সলভ শুরু করব। বাট প্রত্যেকে যারা যারা জয়েন করছো প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিবা। ওকে, সবাই একটু শেয়ার করে ডান লিখে দাও, এবং এই ক্লাসটি সর্বোচ্চ পরিমাণ আমি রেসপন্স চাই, সবার কাছে কি করবা, শেয়ার করে দিবা, ঠিক আছে? সর্বোচ্চ রেসপন্স চাই। ওকে, আমি একটু শেয়ার করে দিচ্ছি, কাইন্ডলি তোমরা প্রত্যেকেই শেয়ার করে দাও, আর একটু আমাকে বলো সবকিছু ঠিকঠাক কিনা। ওকে, আমি একটু শেয়ার করে দেই গ্রুপগুলোতে। ওকে, ডান, আমারটা ডান, তোমরা একটু ডান লিখে দাও। তোমরা একটু ডান লিখে দাও। ওকে, তো দেখো এখানে যে টপিকগুলো দেখতে পাচ্ছ, বিশেষ করে হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব সমীকরণ, সেই দুটো টপিক কিন্তু একদম বেসিক। বিশেষ করে হিসাব সমীকরণে কিছু ম্যাথ আসবে, বাট ওই ম্যাথগুলো আমরা শর্টকাট ট্রিক্সে শিখবো। তারপর দেখো সমাপনী দাখিলা পুরোপুরি হচ্ছে থিওরি, এবং এটা আমরা একদম গল্প দিয়ে, ছন্দ দিয়ে এমন ভাবে শিখাইছি, আশা করি এই টপিক থেকে প্রিভিয়াস এর যত কোশ্চেন আছে তুমি নিজে সলভ করতে পারবা। তারপর আমরা কি করবো, কোশ্চেন সলভের সাথে সাথে সামারাইজ করার ট্রাই করবো টপিকগুলা। এবং সর্বশেষ আছে রেওয়ামিল এবং সমন্বিত রেওয়ামিল, সেই টপিকটা থিওরি ম্যাথ দুইটাই, এবং এই দুইটাও আমরা কি করবো, একদম সুন্দর করে ধরে ধরে শিখবো, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে আমি শুরু করি ক্লাসটি। কোশ্চেন সলভ তোমরা হচ্ছে কাইন্ডলি প্রত্যেকে একটা করে শেয়ার দাও এবং বন্ধুদেরকে মেনশন দাও। ওকে, সো প্রথম কোশ্চেনটা দেখো, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি? তা আমাদের জানা লাগবে যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। দেখো এই বেসিক থেকে কিন্তু কোশ্চেন প্রতিবারই হচ্ছে। হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে দেখবা যে প্রিভিয়াস এর কোশ্চেন অ্যানালাইসিস করলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে তোমার 1 থেকে 2 মার্ক কিন্তু কমন থাকে এখান থেকে, ঠিক আছে? তার মানে আমরা বেসিক দেখে হচ্ছে কি অবহেলা করব না, বেসিকটাও কি করবো, আমরা খুব ভালো করে শিখবো। কারণ আমরা দেখি যে কঠিনগুলো পড়ি, ভালো করে পড়ি, বাট সহজগুলো অবহেলা করার কারণে পরীক্ষার হলে গিয়ে সহজ প্রশ্নগুলো ভুল করি। সেটা করা যাবে না, সবগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট, সমান ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একদম বেসিক থেকে শুরু করতে যাচ্ছি। হিসাব বিজ্ঞান পরিচিতি থেকে আমরা ট্রাই করব প্রত্যেকটা টপিক থেকে 8 থেকে 9টা করে এমসিকিউ সলভ করার, ঠিক আছে? ওকে, সো অনেকে জয়েন করছো অলরেডি। তারেক জয়েন করছো আমাদের সাথে, আলামিন ইসলাম জয়েন করছো। ওকে, আলামিন সো আমাদের এডুকেশন স্টুডেন্ট ছিল, বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে এবং সে চান্স পাইছে। ওকে, ওয়েল ডান। যেমন শত শত শিক্ষার্থী আছে, বরিশাল বলো, ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মানে পুরো বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতেই আমাদের কি আছে, আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছে, ঠিক আছে? ওকে, সো আমরা তাহলে প্রথমে দেখবো হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি। সো হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কয়টা? দুইটা। একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, আরেকটা হচ্ছে কি মূল বা প্রধান উদ্দেশ্য। তাহলে এই মূল বা প্রধান উদ্দেশ্যটা কি বলতো? এই মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমার সংশ্লিষ্ট যে ব্যবহারকারী আছে বা আগ্রহী যে ব্যবহারকারী আছে, বাহ্যিক যে ব্যবহারকারী আছে, তাদেরকে তথ্য সরবরাহ করাটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য। তার মানে হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য কি বলতো? হিসাব বিজ্ঞানের মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে আগ্রহী বা বহিস্থ ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়া অথবা তথ্য সরবরাহ করা। এখন দেখো তথ্য সরবরাহ কাদেরকে করে? ব্যবসার যারা তৃতীয় পক্ষ, ব্যবসার যারা বাহ্যিক ব্যবহারকারী, মনে করো পাওনাদার, শেয়ার হোল্ডার, তাদেরকে তথ্য দিয়ে কি করা হয়, সহায়তা করা হয়, যাতে তারা একটা সিদ্ধান্ত নিতে পারে যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা যাবে কিনা।
এবং এই তথ্যটা আমরা জানতে পারি আর্থিক অবস্থার বিবরণী থেকে। আর্থিক অবস্থার বিবরণী থেকে আমরা জানতে পারি যে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণ থেকে জানতে পারি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল এবং প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা, এবং এখান থেকে মূলত আমরা কি করে একটা তথ্য সরবরাহ করি, ঠিক আছে, বাহ্যিক ব্যবহারকারীদেরকে। ওকে, তার মানে এখানে এটা হচ্ছে যে আগ্রহী ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। একটা জানলে হবে না, পাশাপাশি আরেকটা জানতে হবে, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি। এটা হচ্ছে লেনদেন চিহ্নিত করে হিসাবের প্রাথমিক বইতে লিপিবদ্ধ করা, এটা হচ্ছে কি প্রাথমিক উদ্দেশ্য, ঠিক আছে। দুইটাই আমরা শিখবো এখানে। এখানে দুইটা উদ্দেশ্য আমরা শিখবো। অলরেডি সবাই আনসার করছো, হামিদুর রহমান, তারেক, হ্যাপি আক্তার, আরিফা জান্নাতুল, থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা আনসার করতে পারছি, এবং যারা যারা পারি নাই সো তাদেরকেও থ্যাঙ্কস, তারাও ট্রাই করবো আনসার করার, ঠিক আছে। এখানে শিখতে আসছো, ভুল করবো ডাজেন্ট ম্যাটার, বাট আমরা ভুলের মাধ্যমে শিখবো, কি বলো? ওকে, সামিদুর জয়েন করছে আমাদের সাথে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, নিচের কোনটি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার অন্তর্ভুক্ত নয়? এখন দেখো হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি বলো তো? হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি? এখানে বলছে কোনটি অন্তর্ভুক্ত নয়। আমরা জানি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টি, ঠিক আছে। তো আমরা শুরুতে আগে দেখি যে কোনটা অন্তর্ভুক্ত নয় হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে। এখানে শনাক্তকরণ, চিহ্নিতকরণ অথবা আইডেন্টিফিকেশন, এটা হচ্ছে 1 নম্বর ধাপ। 2 নম্বর ধাপ ছিল লিপিবদ্ধকরণ এবং 3 নম্বর ধাপ ছিল তথ্য সরবরাহকরণ, ঠিক আছে। তাহলে এই যাচাইকরণ এটা কি? এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার কোনো ধাপ হবে না। আমরা শিখছিলাম হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি বলতো? এই হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে কয়টি বলতো? 3টি ধাপ, 3টি, এটা তো সবাই জানো। 1 নম্বর হচ্ছে কি বলতো? 1 নম্বর হচ্ছে লেনদেন শনাক্তকরণ বা চিহ্নিতকরণ বা হচ্ছে আইডেন্টিফিকেশন, বিকল্প নামগুলো মাস্ট মনে রাখবা। তারপর হচ্ছে কি আছে? লিপিবদ্ধকরণ, এবং 3 নম্বর হচ্ছে তথ্য সরবরাহকরণ, ঠিক আছে। এখানে আরেকটা পয়েন্ট তোমাদের একটু মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে ভাইয়া বুড়া, যে এই যে তোমার যে 3টা ধাপ, এখানে এই লিপিবদ্ধকরণ ধাপের আরেকটা নাম হচ্ছে হিসাব রক্ষণ, এবং এই হিসাব রক্ষণ প্রক্রিয়ার আবার অংশ হচ্ছে কয়টা? 3টা। যেমন ধরো কি বলতো, লেনদেন বিশ্লেষণ, হ্যাঁ, তারপর কি খতিয়ান অন্তর্ভুক্তিকরণ, রেওয়ামিল প্রস্তুতকরণ, এই 3টা হচ্ছে এই লিপিবদ্ধকরণের প্রক্রিয়ার আরেকটা নাম হিসাব রক্ষণ। এই হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ হচ্ছে কি 3টা। জাস্ট এই পয়েন্টগুলো একটু মনে রাখবা, যাতে করে তুমি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ এবং হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ এই দুইটা সহজে কি করতে পারো? আলাদা করতে পারো। এই দুইটা সহজে আইডেন্টিফিকেশন করতে পারো, ঠিক আছে। এই দুইটা সহজে যাতে তুমি আইডেন্টিফাই করতে পারো, এখান থেকে প্রশ্ন আসলে এই দুইটা থেকে ঘুরাই ফিরে দিবে। ক্লিয়ার? তাহলে ক্লিয়ার সবাই? লেনদেন শনাক্তকরণ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহকরণ, ইয়াস। তাহলে এই 3টা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ। আর হিসাব রক্ষণ প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টা। লেনদেন কি বলতো? বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ, এবং খতিয়ানে স্থানান্তরকরণ, ঠিক আছে। এখন এই লিপিবদ্ধকরণ অথবা তোমার হচ্ছে হিসাব রক্ষণ, এটা হচ্ছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ারই জাস্ট একটা অংশ মাত্র, ঠিক আছে, অংশ মাত্র। ওকে, তো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 3, দুতরফা দাখিলা বলতে কি বোঝায়? আমরা প্রত্যেকে জানি ভাইয়া, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি বলতো? হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি। কারণ এই দুতরফা দাখিলা পদ্ধতির উপর বেস করে আজকের আমাদের হিসাব বিজ্ঞানটা। আমরা প্রত্যেকে জানি যে 1494 সালে লুকা পেসিউলি, অর্থাৎ ফাদার অফ অ্যাকাউন্টিং, ঠিক আছে, লুকা পেসিউলি, তিনি একটা বই লিখছিলেন, নাম কি বলতো? সুম্মা ডি অ্যারিথমেটিকা, জিওমেট্রিয়া, প্রপোর্শনালিটা। এই বইটার যে 36টা অধ্যায় আছে, এটার মধ্যে একটা অধ্যায় তিনি লিখছেন দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে, আর এটা থেকে মূলত কি হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা একটু জানবো ভাই, এই দুতরফা দাখিলা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? এই দুতরফা দাখিলা পদ্ধতি বলতে বুঝি আমরা প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করা। এখন দেখো, অনেকে ভাবতে পারো যে প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে আইডেন্টিফাই করা, হ্যাঁ, আলাদা করা, এটাই হচ্ছে মূলত দুতরফা দাখিলা পদ্ধতি। না, তোমার দুইটা পক্ষে বিভক্ত করে সেটাকে যে লিপিবদ্ধকরণ করা বা লিপিবদ্ধ করাটাই হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি, ঠিক আছে। সেটাকে লিপিবদ্ধ করাটাই হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে এই দুতরফা দাখিলা পদ্ধতি বলতে কি বোঝায়? প্রত্যেকটি লেনদেনকে দুটি পক্ষে লিপিবদ্ধ করা। এখানে তোমরা একটু মনে রাখবা যে হিসাব বিজ্ঞান আর যেই হিসাব বিজ্ঞান প্রক্রিয়া, মানে হিসাব বিজ্ঞানের যে মূল ভিত্তিটা, বিশেষ করে দুতরফা দাখিলা পদ্ধতি, হ্যাঁ, এখানে কিছু ইনফরমেশন আছে। বিশেষ করে
জড়দূত পদার্থগুলো প্রতিটি জনককে আমরা প্রত্যেকে জানি যে লুকা প্যাসিউলি। তার পুরো নাম কি? ফ্রা লুকা বার্টোলোমিও ডি প্যাসিউলি। তিনি যে বইটা লিখছেন এটার নাম কি? সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। লুকা প্যাসিউলির মধ্যে কি ছিলেন? তিনি ছিলেন একজন গণিতবিদ। ঠিক আছে, এই পয়েন্টগুলো একটু মনে রাখবা। ওকে, পঞ্চম অধ্যায় না, নো, এগুলো পঞ্চম অধ্যায় না। এখানে আমরা হচ্ছে এই ক্লাসে মানে প্রিভিয়াস 4টি ক্লাসে আমরা যা পড়াইছি ওই টপিকগুলোর উপরে আমরা কি করতেছি? কোশ্চেন সলভ করতেছি। ঠিক আছে, কোশ্চেন সলভ করব। ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4। এগুলো তোমরা ধুমসে আনসার করবে এবং আমি প্রত্যেকটা ব্যাখ্যা করে দিব, সমস্যা নাই। সবাই আনসার করবা। ঠিক আছে, এখানে প্রত্যেকে আনসার করার ট্রাই করবা অ্যাটলিস্ট, কারণ যেহেতু হচ্ছে টপিকগুলো পড়ানো হয়ে গেছে আমি বিশ্বাস করি প্রত্যেকে আনসার করতে পারবা। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট্যান্টস ডে কত তারিখে? আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান দিবস কত তারিখে? এটা হচ্ছে কি 10ই নভেম্বর। ঠিক আছে, এটা কত তারিখে? এটা হচ্ছে কি 10ই নভেম্বর। ওকে ওকে, সো আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া রেওমিল কোন কাজটি করে? আমরা জানি রেওমিলের কাজ হচ্ছে কয়টা? 2টা। আমরা জানি রেওমিলের কাজ কয়টা? 2টা। একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, একটা হচ্ছে কি মূল বা প্রধান উদ্দেশ্য। সো তোমরা কি কেউ বলতে পারবা যে রেওমিলের প্রাথমিক উদ্দেশ্য কি এবং মূল বা প্রধান উদ্দেশ্য কি? বলতে পারবো? একটু ট্রাই করি তো, দেখি কে কে পারি। কোশ্চেন নাম্বার 5 আনসার করো। আর কাইন্ডলি যারা যারা শেয়ার করো নাই প্লিজ প্রত্যেকে হচ্ছে লাইভটি শেয়ার করে দাও। ওকে, যারা যারা শেয়ার করে নাই কাইন্ডলি প্রত্যেকে একটু শেয়ার করে দিই লাইভটি, যাতে করে সবাই ক্লাসটি করতে পারে। ঠিক আছে, ওকে ডান। হিসাব বিজ্ঞান প্রক্রিয়া রেওমিল কোন কাজটি করে? সো রেওমিলের উদ্দেশ্য হচ্ছে 2টা। এটা হচ্ছে তোমাদেরকে দিয়ে আমি একটু সলভ করাচ্ছি, দেখি পারি কিনা। সবাই একটু ট্রাই করো। ওকে, 30 সেকেন্ড সময়, প্রত্যেকে একটু ট্রাই করি, তারপর আমি সলভ করে দেবো, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আর কাইন্ডলি যারা যারা শেয়ার করো না এখনো লাইভটি, সবাই একটু শেয়ার করে দাও। ওকে, সো তাহলে আমরা চলে যাচ্ছি হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার রেওমিলের হচ্ছে কাজ হচ্ছে 2টা। কয়টা? 2টা। রেওমিলের একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, আরেকটা হচ্ছে কি মূল বা প্রধান উদ্দেশ্য। তার মানে রেওমিলের প্রাথমিক উদ্দেশ্য কি বলতো? প্রাথমিক উদ্দেশ্য গাণিতিক শুদ্ধতা যাচাই করা। অর্থাৎ এই প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এখন এই গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে কি বোঝায় বলতো? গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এখন এই গাণিতিক শুদ্ধতা যাচাই করা বলতে বোঝাচ্ছে যে বিশেষ করে ডেবিট এবং ক্রেডিট এই দুইটা সমতাকরণ করা। এই দুইটা কি করা? সমতাকরণ করা। অর্থাৎ ডেবিট ক্রেডিট এই দুইটা সমতাকরণ করা হচ্ছে রেওমিলের প্রাথমিক উদ্দেশ্য। ঠিক আছে, রেওমিলের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে কি? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। আর এই গাণিতিক শুদ্ধতা যাচাই বলতে বোঝায় ডেবিট ক্রেডিট সমতাকরণ করা। এবং মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে কি বলতো? মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে তোমার কি আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা। মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে কি আর্থিক বিবরণী, এই আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা। আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা। আর্থিক বিবরণী তৈরিতে কি করা? আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা। এটা হচ্ছে কি মূল বা প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, এখন দেখো এখানে অপশনে কিন্তু কারেক্ট অ্যান্সার নাই, যে এখানে কিন্তু তোমার হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা এটাও নাই, এবং মূল বা প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা এটাও নাই। এখন তোমার ভিতরে একটা ভয় কাজ করতে পারে, আল্লাহ কারেক্ট অ্যান্সার কি নাই? অবশ্যই আছে। বিশ্ববিদ্যালয়ে দেখবা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ডিরেক্টলি দেয় না, অনেক সময় কি ইনডিরেক্টলি কোশ্চেনও দেয়। এই জন্য অবশ্যই কোশ্চেনগুলো একটু ভালো করে তারপরে কি করবা? পড়ে তারপর আনসার করবা। ঠিক আছে, ওকে শেয়ার ডান ভাইয়া। অবি বলছো, ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এই দুইটা উদ্দেশ্য আমরা অলরেডি প্রত্যেকে নোট করে ফেলছি আশা করি, এবং যারা করিনি তারা করে ফেলি। এখন দেখো এখানে আছে তথ্য সরবরাহ করে সাহায্য করা। তার মানে এই যে আর্থিক বিবরণী তৈরিতে সহায়তা করা, এখানে ডিরেক্টলি নেই, আছে কি তথ্য সরবরাহ করে সহায়তা করা। আমরা আর্থিক বিবরণী থেকে মূলত একটা তথ্য পাই, তথ্য পেয়ে যাই, এবং ওই তথ্য
যেহেতু তথ্য সরবরাহকরণে সহায়তা মানে রেওয়া মিলটা হচ্ছে কি করতেছে, আর্থিক বিবৃতি তৈরিতে সহায়তা করতেছে। যেহেতু অপশন আর্থিক বিবৃতি তৈরি ডিরেক্টলি নাই, তাহলে আর্থিক বিবৃতি তথ্য সরবরাহ করে, তার মানে এই তথ্য সরবরাহকরণে সাহায্য কে করে, রেওয়া মিল করে। আর এটা হচ্ছে রেওয়া মিলের কি মূল বা প্রধান উদ্দেশ্য। ক্লিয়ার? গট ইট মাই ডিয়ার স্টুডেন্ট? বুঝতে পারছি? তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার আর্থিক বিবরণ তৈরিতে সহায়তা করে, যেহেতু ডিরেক্টলি অপশনে নাই এই জন্য দিতে হবে তথ্য সরবরাহকরণে সহায়তা করে। আমরা এখন একটু আরো দ্রুত যাব, যেহেতু এই কোশ্চেনগুলো খুবই সহজ এবং সহজ তাদের জন্য তাদের কনসেপ্ট ক্লিয়ার। এবং আমি চাইলে কিন্তু একটা কোশ্চেন শুধুমাত্র সর্বোচ্চ 10 সেকেন্ড লাগবে, কিন্তু আমি একটু কি করতেছি, টপিকগুলো সামারাইজ করতেছি যাতে করে তোমার টপিকটা কি হয়ে যায়, রিভিশন হয়ে যায়। ঠিক আছে? ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 5, কোনটি লেনদেন নয়? ভাই লেনদেন হতে হলে তুমি জাস্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যটা এটা একটু মনে রাখবা, সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। সহজ ভাষায় যেই ঘটনাটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে, অর্থাৎ তুমি টাকা দিয়ে পরিমাপ করতে পারবা, সেটা হয়ে যাবে কি লেনদেন। ঠিক আছে? যেটা তুমি টাকা দিয়ে কি করতে পারবা, পরিমাপ করতে পারবা, সেটা হয়ে যাবে লেনদেন। তাহলে দেখো এগুলোর মধ্যে বাকিতে মাল ক্রয়, এখানে কি অর্থ জড়িত? অবশ্যই। তারপরে দেখো দালান কোটার উপর 10% অবচয় ধার্য করছে, এটা একটা ব্যয়, এখানে কি লেনদেন হচ্ছে, মানে অর্থনৈতিক পরিমাপযোগ্য হচ্ছে। তারপর দেখো গত মাসের বেতন বর্তমান মাসে প্রদান, ভাই বকেয়া ছিল এখন প্রদান করছে, এখানে কি অর্থের আদান প্রদান হয়েছে, তার মানে এটাও লেনদেন। বাট ঘ নাম্বারটা দেখো, গত বছরের তুলনায় এই বছর বিক্রি কি করছে, 7,000 টাকা কম হয়েছে, তার মানে এখানে কি করছে, এখানে জাস্ট তুলনা করছে, এখানে কি করছে, এখানে জাস্ট তুলনা করছে, তার মানে এটা কি লেনদেন হবে? লেনদেন হবে না, কারণ এখানে অর্থের অঙ্ক পরিমাপ যোগ্য করা যাচ্ছে না, আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে না, এটার কারণ দুইটা পক্ষ কি আমরা দেখতে পাচ্ছি না, এবং এটা কি দৃশ্যমানতাও না। ঠিক আছে? ওকে, আমাদের তামিম আনসার করছে, আরিফা জান্নাত আনসার করছে। ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই একটু ট্রাই করবো, প্রত্যেকে একটু ট্রাই করবো আনসার করার। ঠিক আছে? কারণ হচ্ছে কি তোমার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, ভুল হোক কোনো সমস্যা নাই। ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। সো আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। এই প্রশ্নটাই বলছে যে ব্যবসায়ের আর্থিক অবস্থা প্রভাবিত করে এমন অর্থনৈতিক ঘটনাকে কি বলা হয়? বা যে কোনো একটা ঘটনা যদি তোমার অর্থ দ্বারা পরিমাপ করতে পারো, তাহলে সেটা হয়ে যায় লেনদেন। বাট যদি সেটা ব্যবসায়িক ঘটনা হয়, আর এই ব্যবসায়িক ঘটনাকে তুমি যদি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো, তাহলে সেটা হয়ে যাবে ব্যবসায়িক লেনদেন। ঠিক আছে? তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হয়ে যাবে ব্যবসায়িক লেনদেন। তাহলে সেটা কি হবে? তাহলে সেটা হবে ব্যবসায়িক লেনদেন। খুবই সহজ, তাই না? এগুলো খুব সহজ না? এবং এই বেসিক থেকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে। ওকে, সো আমরা কি করব, বেসিক থেকে যেই কোশ্চেনগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে, এই প্রশ্নগুলো দেখবো মাঝে মাঝে। ঠিক আছে? এগুলোকে অবহেলা করব না, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। ঠিক আছে? ওকে, তাহলে 8 হচ্ছে ডি নাম্বারটা, আর 9 হচ্ছে কি খ নাম্বারটা। 9 নাম্বারটা আমরা একটু সবাই আনসার করার ট্রাই করি। কোশ্চেন নাম্বার 9। ওকে, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 10, কোনটি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ? আমরা জানি অভ্যন্তরীণ লেনদেন কোনগুলা, যেই লেনদেনগুলো হচ্ছে কি আমাদের অভ্যন্তরীণ হয়ে থাকে, বিশেষ করে অনগদ লেনদেনগুলা। যেমন অনগদ লেনদেন কি কি আছে বলতো? অনগদ লেনদেন কি কি আছে আমরা একটু যদি দেখি, অনগদ লেনদেনগুলা, এই যে অনগদ, অনগদ লেনদেন, অনগদ লেনদেন কোনগুলো বলতো? অনগদ লেনদেন, অনগদ লেনদেন, এই অনগদ লেনদেন কোনগুলা? যেমন নাম্বার 1 অবচয় আছে, হ্যাঁ, তারপর কি আছে, অবলোপন আছে, অবক্ষয় আছে, তারপর ধরো সম্ভার আছে, তারপরে নিট মুনাফাকে সঞ্চিত হিসাবে স্থানান্তর, নিট মুনাফাকে সঞ্চিত হিসাবে স্থানান্তর। এগুলো হচ্ছে কি তোমার অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ, এগুলো হচ্ছে কি অভ্যন্তরীণ লেনদেনের উদাহরণ। তাহলে কি হবে? অফিস মনিহারি দ্রব্য ব্যবহার, এই অফিস মনিহারি দ্রব্য ব্যবহার, এটা হচ্ছে কি তোমার অভ্যন্তরীণ লেনদেন। ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া পুরা? না না, প্রশ্নটা হচ্ছে অবশ্যই কি করা লাগবে, পড়া লাগবে। ঠিক আছে আরিফা? কোশ্চেনটা পড়ে আনসার করবা ভাই,
তুমি যদি তাড়াহুড়া করতে গিয়ে আনসারটা ভুল দাও তাহলে কি লাভ? আর এটা না করে তুমি যদি একটু কোশ্চেনটা পড়ে তোমার যদি 10 সেকেন্ড সময় বেশিও লাগে যদি কারেক্ট করতে পারো, এটা তো তোমার লাভ বেশি না? তাহলে অবশ্যই অবশ্যই কমার্সের পোলাপান অবশ্যই লাভ বুঝে, ঠিক আছে? তোমরা জানো যে কোনটা লাভ কোনটা লস, কেউ লস করে না, কমার্স স্টুডেন্ট কখনো লস করে না, ঠিক আছে? সেটা বিবেচনা করে অবশ্যই অবশ্যই যাতে পরীক্ষায় সঠিক আনসার দিয়ে আসতে পারো, এই জন্য কোশ্চেনটা পড়ে ধৈর্য সহকারে অপশনগুলো দেখে তারপরে ডিসিশন নিবা যে কোনটা আসলে কারেক্ট আনসার, ঠিক আছে? ভুল করা যাবে না। ওকে ওকে, সো আমরা এই টপিক থেকে আর সর্বোচ্চ একটা কোশ্চেন সলভ করব, দেন আমরা চলে যাব পরবর্তী টপিকে, ঠিক আছে? দেন আমরা চলে যাব পরবর্তী টপিকে। এই টপিকটা থেকে আমরা যে পরিমাণ কোশ্চেন সলভ করলাম, আশা করি আর 2টা বা 3টা কোশ্চেন সলভ করলে আমাদের পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। দেখো, সাধারণত নিচের কোন সেট ডেবিট উদ্বৃত্ত থাকে? তোমরা প্রত্যেকে জানো, বিশেষ করে ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত স্বাভাবিক যে এখান থেকে একটা প্রশ্ন প্রতি বছর থাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। সো আমরা শিখছিলাম সব আর আদম, সো আশা করি এগুলো সবারই মনে আছে। তারপর একটু লিখে দিচ্ছি, এই যে সব মানে কি অলওয়েজ ডেবিট, সব মানে কি ডেবিট, শতে হচ্ছে সম্পদ, ঠিক আছে? এটা কি সম্পদ, তারপরে হচ্ছে কি বতে ব্যয়, হ্যাঁ ব্যয় বা খরচ, আর কি আছে, আর হচ্ছে এখানে আছে রস্যতে হচ্ছে উত্তোলন অথবা কোম্পানি ব্যবসার ক্ষেত্রে লভ্যাংশ। এই প্রত্যেকটা হচ্ছে তোমার ডেবিট। এইগুলো যদি বৃদ্ধি পায় তখন ডেবিট, এবং যদি হ্রাস পায় তাহলে কি হবে, হ্রাস পাইলে হয়ে যাবে ক্রেডিট, ঠিক আছে? যেহেতু সবও মানে সবার বউ, হিসাব বিজ্ঞানের ভাষায় কোনো কিছু আসলেই ডেবিট, তার মানে বউ বিয়ে করে নিয়ে আসে, এটা অবশ্যই ডেবিট, রাইট? এটা অবশ্যই কি ডেবিট। এই জন্য সবও মানে কি সম্পদ, ব্যয়, উত্তোলন, এই 3টা স্বাভাবিক যে অলওয়েজ ডেবিট, বৃদ্ধি পাইলে ডেবিট, হ্রাস পাইলে ক্রেডিট। গট ইট ডিয়ার স্টুডেন্টস? বুঝতে পারছি? তাহলে দেখো এখানে সম্পদ, তারপরে হচ্ছে মালিকের উত্তোলন, এই যে খরচ বা ব্যয়, এই 3টা অলওয়েজ কি হবে, এই 3টা অলওয়েজ ডেবিট হবে। এখানে দেখো আয় মূলধন অবশ্যই কি ক্রেডিট, সম্পদ ডেবিট হচ্ছে না, দায় মূলধন ক্রেডিট, ব্যয় হচ্ছে ডেবিট হচ্ছে না, আয় দায় মূলধন 3টাই হচ্ছে ক্রেডিট, ঠিক আছে? তাহলে ডি নাম্বারটা আমরা দেখতে পাচ্ছি এই 3টা অলওয়েজ কি ডেবিট। ওকে, এছাড়া আমরা শিখছিলাম আরেকটা দিয়ে আদম, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি এই আদম, আয় দায় মূলধন, এই 3টা অলওয়েজ ক্রেডিট, বাড়লে ক্রেডিট, বৃদ্ধি পাইলে ডেবিট, ঠিক আছে? বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বলেন, ক্লিয়ারলি বুঝতে পারছি? ওকে, সো এই যা যা পড়ালাম না, এখান থেকে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও 2 মার্ক কমন পাবে, 100% পাবে। দেখো মিলে দেখো, এখান থেকে কি 2 মার্ক কমন থাকবে। ওকে ভাই, তোমার নামটা এমন নাম দিছো কেন, অভিশাপ? হ্যাঁ, যতই কষ্ট থাক মানে হচ্ছে এটা আমি নাম দিও না, ঠিক আছে? সো এটা কেমন জানি খারাপ মনে হয়, এবং বললেও হচ্ছে মানে উচ্চারণ করলে তো কেমন কেমন মনে হয়, তাই না? ওকে, তারপরে দেখো বিক্রয় ভাটটা, কমার্স স্টুডেন্ট যদি এইটুকু না জানো যে কিছু আসলেই ডেবিট আর কিছু চলে গেলে ক্রেডিট, ঠিক আছে? আর আশা মানে কি, আমরা সবকিছুতে এটা বিশ্বাস করি কমার্স স্টুডেন্টরা যে আমরা লাভ করব, ঠিক আছে? আমরা কি করব না, লস করব না। ওকে, সো অবশ্যই লাভ করতে হলে যে কোনো জায়গায় গিয়ে সেখান থেকে ধরো মারামারি করো বা যে কোনো কিছুতে রেস করো, সেখান থেকে জিতে আসতে হবে, নিয়ে আসতে হবে পুরস্কার, ঠিক আছে? ওকে, সো আমরা চলে যাচ্ছি পরবর্তীতে, বিক্রয় ভাটটা কোন ধরনের হিসাব? ভাই বিপরীত যত হিসাব আছে মনে রাখবা, এই যে বিপরীত একটা নাম শিখবা না, ধরো বিপরীত, হ্যাঁ এটার আরেকটা নাম হচ্ছে প্রতি, এটার আরেকটা নাম হচ্ছে কি কন্টা, এই যে বিকল্প নামগুলো আছে এইগুলো সব মনে রাখবা। এখন এই হিসাব আমরা জানি, ধরো সম্পদ ডেবিট, সম্পদকে যে কমাই দেয় সে হচ্ছে বিপরীত সম্পদ। আমরা জানি ব্যয় হচ্ছে ডেবিট, যে ব্যয়কে কমাই দিচ্ছে সে হচ্ছে বিপরীত ব্যয়। আমরা জানি এখানে আয় হচ্ছে কি বিক্রয় একটা আয়, তার মানে আয়কে যে কমাই দিচ্ছে সে হচ্ছে বিপরীত আয়। তাহলে বিক্রয় ভাটটা আমরা প্রত্যেকে জানি যে এই যে বিক্রয় ভাটটা এবং হচ্ছে আরেকটা অ্যান্টির নাম হচ্ছে বিক্রয় ফেরত। এই বিক্রয় ভাটটা এবং বিক্রয় ফেরত এই দুইটা অলওয়েজ কি করে, এই দুইটা হচ্ছে সব সময় তোমার কি করে, এই দুইটা অলওয়েজ বিক্রয়কে কমাই দেয়, আয়কে কমাই দেয়। তার মানে আয়কে যে কমাই দিচ্ছে সে কি বিপরীত আয়, ঠিক আছে? অথবা কন্ট্রা অথবা প্রতি আয়, তার মানে এটা কি হবে, এটা হবে বিপরীত আয়। একইভাবে তোমরা বিপরীত সম্পদগুলো মনে রাখবা, বিপরীত সম্পদ থেকে প্রতিবারই প্রশ্ন আসে। তার মানে বিপরীত সম্পদ কোনগুলা, যেগুলো তোমার সম্পদকে কমায় দেয়, ঠিক আছে? বিপরীত সম্পদ কোনগুলো, যেগুলো সম্পদকে কমায় দেয়। বিশেষ করে তোমরা জানো যে অবচয় সঞ্চিতি,
অবচয় সঞ্চিত একটা বিপরীত সম্পদ, ঠিক আছে। তারপর ধরো পুঞ্জবিত অবচয়, এই পুঞ্জবিত অবচয় এটাও একটা বিপরীত সম্পদ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা জানি যে দেনাদারে ভাট্টা সঞ্চিতি, এটাও একটা বিপরীত সম্পদ, তার মানে কুঋণ সঞ্চিতি। এই কুঋণ সঞ্চিতি বলতে বোঝায় পুরাতন কুঋণ সঞ্চিতি, এটাও একটা বিপরীত সম্পদ, যেহেতু এটা সম্পদকে কমাই দেয়। তারপর কি আছে, দেনাদারের ভাট্টা সঞ্চিতি, এই দেনাদারের ভাট্টা সঞ্চিতি এটাও কি একটা বিপরীত সম্পদ, দেনাদারের ভাট্টা সঞ্চিতি এটাও কি একটা বিপরীত সম্পদ। হ্যাঁ, এটাও কি একটা বিপরীত সম্পদ, এটাও হচ্ছে একটা বিপরীত সম্পদ, ঠিক আছে। সো এগুলো একটু মনে রাখবা, এখান থেকে প্রশ্ন আসবে। এবং অনেক সময় চলে আসে না যে ভাইয়া বিপরীত সম্পদ কোন ধরনের জের প্রকাশ করে, এবার আসছে না, অনেক ইউনিভার্সিটিতে আসছে না, একদম বেসিক ভাই, বাচ্চাদের প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন থেকে কোশ্চেন আসে, তাই তো। সো আমাদের এগুলো জানা লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সো এই সালাম দিছে, কত ভালো একটা কাজ করছে, সবের কাজ করছে, বাট কোন পাপি বান্দা তাকে হচ্ছে হাহারি এক দিছি, তাকে যে ফেসবুকে এগুলো নিয়ে কি হয়, আমাদের মারামারি হয়, ঝগড়া হয়, তাই না, এগুলো করা যাবে না। অনলাইন ক্লাস, এখানে সবাই স্টুডেন্ট, কেউ কষ্ট পায় এমন কোনো কাজ কেউ করবে না, হ্যাঁ। ওকে, তারপর দেখো বিপরীত সম্পদ কি ধরনের জের প্রকাশ করে, এই যে একটু আগে বললাম না যে হচ্ছে সম্পদ ডেবিট, তাহলে বিপরীত সম্পদ কি হবে, ক্রেডিট হবে। তার মানে বিপরীত সম্পদ কোন ধরনের জের প্রকাশ করে, ক্রেডিট জের প্রকাশ করে। এবার তোমরা একটু মনে রাখবো পাশাপাশি এখানে যে একটি হিসাব কত ধরনের জের প্রকাশ করতে পারি, আমরা জানি একটি হিসাব তিনটি জের প্রকাশ করতে পারে। একটি হিসাব কয়টি জের প্রকাশ করতে পারে, একটা হিসাব তিন ধরনের জের প্রকাশ করতে পারে। কত ধরনের জের প্রকাশ করতে পারে, একটা হিসাব তিন ধরনের জের প্রকাশ করতে পারে, তিন ধরনের জের প্রকাশ করতে পারে। একটা হিসাব তিন ধরনের জের প্রকাশ করতে পারে, তোমরা প্রত্যেকে জানো, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে ডেবিট, আমরা জানি ডেবিট, তারপর হচ্ছে কি ক্রেডিট এবং শূন্য জের। তার মানে একটা হিসাব তিন ধরনের জের প্রকাশ করতে পারে, ডেবিট, ক্রেডিট এবং হচ্ছে শূন্য জের, ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের, ঠিক আছে। তার মানে একটি হিসাব তিন ধরনের জের প্রকাশ করতে পারে, ডেবিট, ক্রেডিট এন্ড শূন্য জের, ঠিক আছে। আমরা প্রত্যেকে জানি ভাই শূন্য জের কিভাবে প্রকাশ করে। মনে করো আক্কাস আলী নামক তোমার এক দেনাদার আছে, ওই আক্কাস আলী যখন তোমাকে 1 লাখ টাকা দিয়ে দিবে, তখন কিন্তু আর আক্কাস আলী নামক দেনাদার থাকবে না, থাকবে না। তারপর মনে করো খাদিজা তোমার পাওনাদার, খাদিজাকে যখন তুমি কি করবা, টাকা পরিশোধ করে দিবা, তখন কিন্তু আর পাওনাদার থাকবে না, সেই জেরটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এবং তোমরা জানো যে সমাপনী দাখিলার মাধ্যমে বিশেষ করে আমরা সকল প্রকার আয়, ব্যয়, উত্তোলন অর্থাৎ নামিক হিসাবগুলোর জের শূন্য করে দেই। তার মানে এই সমাপনী দাখিলার মাধ্যমে আমরা কি করতেছি, হিসাবের জেরগুলো শূন্য করতেছি, নামিক হিসাবের জেরগুলো। দ্যাটস আমরা বলতে পারি যে একটি হিসাব তিন ধরনের জের প্রকাশ করতে পারে, ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের। তার মানে একটা হিসাব তিন ধরনের জের প্রকাশ করতে পারে, ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। তারপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 14। এখানে বলছে সম্পদ দায় মূলধন তিনটার মধ্যে সম্পর্ক প্রকাশ করে কোনটি। আমরা বেসিক্যালি জানি যে এই যে সমীকরণটা আসতে a = l + OE, তার মানে এখানে এই তিন বান্ধার মধ্যে কি আছে, একটা সম্পর্ক আছে চমৎকার, সম্পদ, দায় এবং মূলধন, এই তিনজনের মধ্যে কি করতেছে, এখানে হচ্ছে সম্পর্ক প্রকাশ পাচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে সম্পর্ক প্রকাশ পাচ্ছে। আর যদি এই যে সম্পদ, তারপর হচ্ছে কি সম্পদ, তারপর হচ্ছে কি বলতো, সম্পদ, দায় এবং মূলধন, এই তিনটা যদি আসতো যে কোথায় প্রদর্শন করা হয় অথবা কোথায় লিপিবদ্ধ করা হয়, তার মানে এই তিনটা কোথায় প্রদর্শন করা হয় বা লিপিবদ্ধ করা হয়, যদি এটা কোশ্চেনটা আসতো যে কোথায় প্রদর্শন করা হচ্ছে বা লিপিবদ্ধ করা হচ্ছে, তাহলে কি হবে, তাহলে হবে তোমার আর্থিক অবস্থার বিবরণী। তাহলে কি হবে, তাহলে হবে আর্থিক অবস্থার বিবরণী। ক্লিয়ার? তাহলে হবে আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে। বুঝতে পারছি ডিয়ার স্টুডেন্টস। একজন বলছে স্যার এগুলো তো 9-10 এর কোশ্চেন। না রে, এগুলো 9-10 এর কোশ্চেন না, প্রত্যেকটাই হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে। 9-10 আরো বেসিক দিকে কোশ্চেন হয়। এখন তোমার কাছে মনে হচ্ছে এগুলো খুবই সহজ। কেন সহজ মনে হচ্ছে? কারণ তোমার কনসেপ্ট ক্লিয়ার, তুমি ক্লাসগুলো করছো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার। ভাইয়ার ক্লাস মানি আগুন। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। এবার বেশি প্রশংসা করা লাগবে না, সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাস করো। ইনশাল্লাহ আমরা ক্লাসে আসি শেখার জন্য, অবশ্যই টার্গেট থাকবে শেখার, ভালো করে যাতে শিখতে পারি। এবং আমার একটা উদ্দেশ্য যাতে এখানে প্রত্যেকটা স্টুডেন্ট মানে ইচ অ্যান্ড এভরিওয়ান খুব ভালোভাবে বুঝতে পারে। একবার না পারলে আমি 2বার 3বার করে বুঝাই দিব, ঠিক আছে। ইনশাল্লাহ আমি চাই, আমি সবসময় বেস্টটা দিয়ে ট্রাই করি, এবং তোমরাও ইনশাল্লাহ যতক্ষণ ক্লাস করো মনোযোগ দিয়ে করবা, আমরা যতক্ষণ পড়ব 100% পড়াটা যাতে ইফেক্টিভ হয়, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার
15 হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী নয় কে। এখন দেখো আমরা আইডেন্টিফাই করবো যে বাহ্যিক ব্যবহারকারী নয় কে। এখানে বিশেষ করে হচ্ছে ব্যবসার মালিক, তিনি কি বাহ্যিক ব্যবহারকারী নন, তিনি হচ্ছেন অভ্যন্তরীণ ব্যবহারকারী। এখন দেখো এখানে যে 3 ব্যক্তিকে দেখতে পাচ্ছ, এই 3 ব্যক্তি কি বলতো, তাহলে এই 3 ব্যক্তি হচ্ছে তোমার বাহ্যিক ব্যবহারকারী। এখন আসো, সবার মনে কনফিউশন, ভাই কর্মচারী কিভাবে বাহ্যিক ব্যবহারকারী হয়, বিনিয়োগকারী কিভাবে বাহ্যিক ব্যবহারকারী হয়, শেয়ার হোল্ডার কিভাবে বাহ্যিক ব্যবহারকারী হয়। আমরা শর্টকাট ট্রিক্সে শিখাইছি, আমরা কি করছি, শর্টকাট ট্রিক্সে শিখাইছি। আমরা আবার কি করছিলাম, তোমাদেরকে ছোট্ট একটা গল্প দিয়েও শিখাইছিলাম। তো দেখো, একটা অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে হলে অবশ্যই 3টা বিষয় তার মধ্যে থাকতে হবে। নাম্বার 1, প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকতে হবে। নাম্বার 2, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকতে হবে। নাম্বার 3, বেতনভুক্ত কর্মচারী হবে, মানে সে কি করবে, বেতন পাবে। তাহলে এই কর্মচারী তিনি হচ্ছে কি প্রতিষ্ঠানের অভ্যন্তরে কাজ করে, রাইট, তিনি হচ্ছে বেতন পায়, এটাও সঠিক, বাট তিনি কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, এই জন্য তিনি কি বাহ্যিক ব্যবহারকারী। পাশাপাশি বিনিয়োগকারী এবং শেয়ার হোল্ডার তারা কিন্তু ব্যবসা পরিচালনা করেন না, এই জন্য তারাও কি অভ্যন্তরীণ ব্যবহারকারী হতে পারতেছেন না, তারা কি বাহ্যিক ব্যবহারকারী। ওকে, শাহরিয়ার সোহাগ খ নম্বর আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা কত নম্বর করছো, আমরা 15 চলে আসছি। 15 হচ্ছে কি তাহলে ব্যবসার মালিক, তিনি হচ্ছেন কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। বুঝতে পারছি ভাইয়া, পুরা বুঝতে পারছি কিনা। কোশ্চেন সলভ ক্লাস সবাই পারার কথা, না পারলে সমস্যা নাই, আমি বুঝাই দিব, ঠিক আছে। ওকে ডান, থ্যাংক ইউ। তাহলে এই টপিকে আরো কোশ্চেন সলভ করব, আর এই টপিক থেকে কোশ্চেন সলভ করব না, আমরা চলে যাচ্ছি এবার সমাপনী দাখিলা এই টপিকটাতে, ঠিক আছে। এখান থেকে বেশি কোশ্চেন সলভ করবো না, সর্বোচ্চ 2 থেকে 3টা। তারপর আমরা হচ্ছে রেওয়ামিল থেকে কোশ্চেন সলভ করব এবং হিসাব সমীকরণ থেকে। ওকে, কোশ্চেন নাম্বার 16, সবাই একটু মনোযোগ দেই। কি বলছে, সমাপনী দাখিলায় লিখন এবং খতিয়ানে লিপিবদ্ধ করার পর যে হিসাবের উদ্বৃত্ত শূন্য হয় সেটা আমরা এখানে দেখব। দেখো এখানে হচ্ছে আছে সেবায় একটা নামিক হিসাব, সেবা এটা কি হিসাব, এই সেবা এটা হচ্ছে একটা নামিক হিসাব, নামিক হিসাব, অস্থায়ী হিসাব এবং হচ্ছে অবাস্তব হিসাব, আরেকটা কি অবাস্তব হিসাব, আরেকটা নাম কি অবাস্তব হিসাব। এখানে আমি একটু লিখে দিচ্ছি, বিশেষ করে এই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কি, এই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা। সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য কি বলতো, এই সমাপনী দাখিলার মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা। মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা, মূল উদ্দেশ্য হচ্ছে হিসাবের জের শূন্য করা, মূল উদ্দেশ্য কি হিসাবের জের শূন্য করা। আমি শুধু শূন্য করা লিখে দিলাম। এখন বলো তো কোন হিসাবের জের শূন্য করা, নামিক হিসাবের জের, নামিক হিসাবের জের, নামিক, অস্থায়ী এবং হচ্ছে অবাস্তব, এই হিসাবের জের শূন্য করা হয়। কোনগুলা, সকল প্রকার আয়, ব্যয়, উত্তোলন অথবা লভ্যাংশ, এই হিসাবগুলো হচ্ছে নামিক হিসাব। আর এই হিসাবগুলো যে শূন্য করে দিবে, যেহেতু হচ্ছে সকল প্রকার আয় আসবে, বিপরীত আয় আসবে, এখানে যেমন সকল প্রকার ব্যয় আসতেছে বিপরীত ব্যয় আসবে, ঠিক আছে, ক্লিয়ার। তার মানে এই হিসাবগুলোর জের আমরা কি করব, আমরা হচ্ছে শূন্য করে দিব। অলরেডি হচ্ছে আমাদের অনেকে আনসার করে ফেলছো, সাইম আনসার করছো, খাদিজা আক্তার, পুনা আনসার করছো, আয়েশানি আনসার করছো, গ্রেট, তারেক হোসেন আনসার করছো। সো প্রত্যেকে আমরা এই নাম্বার আনসার করছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এখানে একটা মানে একটা অপশন আমাদের একটু কনফিউশন থাকতে পারে, এই যে বিজ্ঞাপনী মালামাল এটা কি, এই বিজ্ঞাপনী মালামাল ধারা এরকম বোঝায় মণিহারি, ঠিক আছে, বা হচ্ছে সরবরাহকরণ বোঝাচ্ছে। এখানে অগ্রিম প্রদত্ত বীমা পুঞ্জীবিত অবস্থায়, প্রত্যেকটা এখানে কি বাস্তব হিসাব, বা এই প্রত্যেকটাকে আমরা বলতে পারি বাস্তব হিসাব বা স্থায়ী হিসাব। এই হিসাবগুলো আমাদের কি করবে, সমাপনী পরবর্তী রেওয়ামিলে যাবে, ঠিক আছে। এই হিসাবগুলো কি করবে, সমাপনী পরবর্তী রেওয়ামিলে যাবে। দ্যাটস ওয়াই আমরা কি করব, এটাকে অস্থায়ী হিসাবের মধ্যে নিতে পারি না। শাহরিয়ার সোহাগ, মনে থাকবে না কেন ভাই, অবশ্যই মনে আছে। ওকে, জিএসটি অ্যাডমিশন হয় নাই, কোন জিএসটি অ্যাডমিশনের কথা বলতেছ? ওকে, ক্লিয়ার। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোনটা স্থায়ী হিসাব। সো অলরেডি একদম ডিটেলস আলোচনা করে ফেলছি কোনটা স্থায়ী কোনটা অস্থায়ী, তাই না। সো একটু বলো তো আমাকে, কোনটা তাহলে স্থায়ী হিসাব হবে, কোনটা তাহলে স্থায়ী হিসাব হবে বলো। সীমা লিখছে একটি হিসাব 3 ধরনের জের প্রকাশ করতে পারে, ইয়েস,
এক্স্যাক্টলি কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো এই কোশ্চেনটা তোমরা নিজের আনসার করবা, এটা আশা করি প্রত্যেকে পারবা তোমরা, ঠিক আছে? এটা তোমরা প্রত্যেকেই এই কোশ্চেনটার আনসারটা করতে পারবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। সো সবাই একটু ট্রাই করি প্রত্যেকেই। সবাই অ্যান্সার করো। ওকে, কোনটি স্থায়ী হিসাব? আমরা একটু আগে আলোচনা করলাম কোনটা স্থায়ী হিসাব কোনটা অস্থায়ী হিসাব। আশা করি কনসেপ্টটা সবার ক্লিয়ার। স্থায়ী হিসাব কোনটা হবে? এখানে দেখো বেতন একটা অস্থায়ী হিসাব, উত্তোলনের সুদ একটা অস্থায়ী হিসাব, ঋণের সুদ একটা অস্থায়ী হিসাব, বাট প্রাপ্য বিল এটাকে একটা চলতি সম্পদ, এটাকে একটা চলতি সম্পদ। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এই যে এটা হচ্ছে যেহেতু তোমার চলতি সম্পদ, তার মানে অবশ্যই এটাকে একটা স্থায়ী হিসাব। ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পারছি? ওকে, সো হজরত জয়েন করছো ভাইজান, আসসালামু আলাইকুম। সো ওয়ালাইকুম সালাম, কি অবস্থা বলো? এত লেট করে ক্লাস জয়েন করলে হবে? ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। নিচের কোন গ্রুপের হিসাবগুলো বছরের শেষে বন্ধ করে দেওয়া হয়? আমরা কোন হিসাবগুলো বন্ধ করি বলো? তোমরা আনসার করবা এটা। আমরা কোন হিসাবগুলা বন্ধ করে দেই বলো তো? কোন হিসাবগুলার জের বন্ধ করে দেই? আমাদের সাথে যুক্ত হয়েছে নতুন করে ঋতু জয়েন হয়েছে, ফারজানা, নিশাদ এবং আলাইনা আক্তার, গ্রেট। সি নাম্বার আনসার করছো, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তী কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 18 অর্থাৎ 18 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটাই বলছে নিচের কোন গ্রুপের হিসাবগুলো বছর শেষে বন্ধ করা হয়? আমরা জানি অস্থায়ী, নামিক এন্ড অবাস্তব হিসাব, এই হিসাবগুলোর যে শূন্য করে দেওয়া হয় কিসের মাধ্যমে? সমাপনী দাখিলার মাধ্যমে। তাহলে এখানে আমরা একটু দেখবো এই সবগুলো কোনগুলো আছে। বিশেষ করে অপচয় সঞ্চিতি প্রদায় হিসাব হবে না। তারপরে দেখো এখানে আছে কি আসবাবপত্র, জমি যন্ত্রাংশ, অবচয়, বিক্রয়, ভাড়া, মূলধন, ঋণ, সবগুলি। কোন গ্রুপের হিসাবগুলো বছর শেষে বন্ধ করা হয়? এখন দেখো এখানে আছে অবচয় একটা অস্থায়ী হিসাব মানে কি ব্যয়, বিক্রয় একটা আয়, ভাড়া একটা ব্যয়। তাহলে এই তিনটা হিসাব এখানে অস্থায়ী হিসাব। এই তিনটাই কি বলো? এখানে এই তিনটা হচ্ছে এখানে অস্থায়ী হিসাব। তার মানে এই তিনটা হচ্ছে অস্থায়ী, নামিক অথবা অবাস্তব। তার মানে এই তিনটা হচ্ছে অস্থায়ী, নামিক এবং অবাস্তব হিসাব। তার মানে এই তিনটা কি? এই তিনটা হিসাবের জের বন্ধ করে দেওয়া হবে। কিসের মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে বলতো? এই তিনটা হিসাবের জের বন্ধ করে দেওয়া হবে বিশেষ করে সমাপনী দাখিলার মাধ্যমে। তার মানে এগুলো কিন্তু স্থায়ী হিসাব না, এগুলো কিন্তু সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবেও না। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো কি সমাপনী পরবর্তী রেওয়া মিলে যাবেও না। ওকে, সো আমরা তাহলে শেষ করতেছি সমাপনী দাখিলা। আমরা এবার সলভ করব হচ্ছে সমন্বিত রেওয়া মিল থেকে প্রশ্ন। ঠিক আছে, তো এখানে দেখো বিশেষ করে প্রথম কোশ্চেনটা আসছে যে তোমার কালান্তিক মজুদ পদ্ধতিতে একটি বিক্রয়কারীর কোম্পানির খতিয়ানে ও রেওয়া মিলে কোন হিসাবটি থাকবে না? তার মানে কালান্তিক মেথডে কোন হিসাবটি থাকবে না? আমরা জানি যে হচ্ছে তোমার নিত্য বা অবিরত মেথড। এই নিত্য বা অবিরত মেথডে কয়টা হিসাব থাকে? এই নিত্য বা অবিরত মেথড হচ্ছে তিনটা হিসাব থাকে। কি কি বলতো? এই নিত্য বা অবিরততে বিশেষ করে আমার সমাপনী মজুদ পণ্য, এই সমাপনী মজুদ পণ্য, তারপর হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় এবং হচ্ছে সমন্বিত ক্রয়। এই তিনটা হিসাব থাকে হচ্ছে তোমার নিত্য ব্যবহৃত মেথডে। আর এই কালীন বা কালান্তিক মেথড এটা হচ্ছে কি সনাতন পদ্ধতি। এই কালীন বা কালান্তিক মেথডে থাকে হচ্ছে তোমার প্রারম্ভিক মজুদ পণ্য। আমি একটু সহজভাবে লিখি, তার প্রারম্ভিক মজুদ পণ্য, ক্রয়, ক্রয় ফেরত, ক্রয় ভাট্টা, এইগুলা অন্তঃপরিবহন, এই হিসাবগুলো। ঠিক আছে, এবং উভয় পদ্ধতি মানে নিত্য অবিরত মেথড এবং কালীন মেথড দুইটা মেথডই থাকে, বিক্রয়, বিক্রয় ফেরত, বিক্রয় ভাট্টা এবং বহি পরিবহন। ঠিক আছে, তাহলে আইডেন্টিফাই করো যে কালান্তিক মজুদ পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে কোন হিসাবটি থাকবে না? থাকবে না কোনটা বলতো? এই বিক্রিত পণ্যের ব্যয়টা, কারণ এটা থাকে কোন মেথডে? এটা থাকতেছে তোমার এই নিত্য অবিরত মেথডে। ঠিক আছে, তো ওরা কিন্তু প্রশ্নটা একটু ঘুরাই দেয়, একটু ইনডিরেক্টলি দেয়। কিভাবে? যে বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে কোন হিসাবটি থাকবে না। ঠিক আছে, তার মানে বলতেছে কোন হিসাবটা থাকবে না, আমাকে আইডেন্টিফাই করতে হবে অ্যাকচুয়ালি কোন হিসাবটা এখানে
থাকবে না। ঠিক আছে, তাহলে কোনটা থাকবে না বলো তো? তাহলে কোনটা থাকবে না বলো তো? লিবিয়া খাতুন আনসার করছো, ঋতু আনসার করছো, গ্রেট। গ নম্বরটা এটা কি আগেরটা আনসার করছো তোমরা? আমি কি কমেন্ট শেষে দেখতে পাচ্ছি? ওকে, আমি চলে যাচ্ছি এই বিক্রিত পণ্যের ব্যয়। ইয়েস, ওকে, বুঝতে পারছি সবাই। 2 নম্বর কোশ্চেন, একটি হিসাবের যে 29 টাকা যা রেওয়া মিলের ভুল পাশে 92 টাকা বসানো হয়েছে, তাহলে সবকিছু যদি ঠিকঠাক থাকে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কত হবে, ডিফারেন্স কত হবে? একটু ট্রাই করো তো দেখি পারি কিনা। এগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে শিখছি, তাই তো? একটু সবাই ট্রাই করি। দেখো, একটা রেওয়া মিলের দুইটা কি থাকে, পক্ষ থাকে, এরকম না ব্যাপারটা? যেরকম দুইটা পক্ষ থাকে, ধরো একটা ডেবিট পাশ, একটা থাকে ক্রেডিট পাশ। মনে করো একটা হিসাবের যে 29 টাকা, বাট এটা আমরা ধরে নিয়েছি ধরো ডেবিট পাশে 29 টাকা। এখন এই 29 টাকা ডেবিট পাশে তো লেখেই নাই, বরঞ্চ ভুল করে এই পাশে লিখে ফেলছে 92 টাকা। এখন 29 টাকা এই ডেবিট পাশে তো লেখেই নাই, ভুল করছে, ভুল করে কি করছে, ক্রেডিট পাশে আরো একটা ভুল করছে, 29 টাকা জায়গায় 92 টাকা লিখে ফেলছে। তার মানে তুমি যখনই পার্থক্য ক্যালকুলেশন করতে যাবে, তোমার কাজ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। তুমি কি করবা, এই যে ভুল পাশে ভুল করছে, 1 নম্বর কাজ, ও যে ভুল করছে, ভুল পাশে লিখছে, ভুল করছে, এই ভুলটাকে আগে কারেক্ট করবা। তার মানে শুরুতেই 1 নম্বর কি করবা, ভুলটাকে কারেক্ট করবা, ধরো ভুলটাকে কারেক্ট করবা। 2 নম্বর কাজ, যে জেডটা লেখার কথা ও তো জেডটা লেখেই নাই, এখানে কি জেডটা লিখছে, লেখে নাই, এখন ওই জেডটা লিখে দিবা। তার মানে শুরুতে হচ্ছে যে ভুল করছে, ভুলটা কারেক্ট করবা, দেন কি করবা, জেডটা লিখে দেবা। জেড আছে কত টাকা, 29 টাকা। তাহলে দেখো 9 দিকে কত, 11, 11 1 আর থাকে কত 1, 3 আর 9 কত 12, তাহলে 121 টাকা। এটা হচ্ছে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য। তার মানে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কত টাকা, 121 টাকা। গট ইট? গট ইট ডিয়ার স্টুডেন্টস? ওকে, আমাদের হজরত বলছে ভাই আমি 24-25 সেকেন্ড টাইম ছিলাম, নাও ভবিতে রাষ্ট্রবিজ্ঞান আছি। কনগ্রাটস ভাই, থ্যাংক ইউ, ওয়েল ডান। সো এরকম হচ্ছে তোমরাও যারা আসো এই বছর, ধরো মানে তোমরা হচ্ছে কি করতেছে, প্রিপারেশন নিচ্ছ সেকেন্ড টাইম অ্যাডমিশনের জন্য, এই আর মাত্র কয়েকদিন পর, 6 থেকে 7 মাস পর তোমরা এইভাবে বলবা ভাই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্ট, সরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা আসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটা আসি, মানে এগুলো হচ্ছে তোমরা বলতে পারবা। ঠিক আছে, সো আল্লাহর উপর ভরসা রাখো এবং নিজের প্রতি সেলফ কনফিডেন্স রেখে জাস্ট প্রিপারেশনটা নাও ভালোভাবে, ঠিকঠাক মতো 3-4 ঘন্টা রেগুলার পড়াশোনা করো। ইনশাল্লাহ তোমার যতটুকু এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি পাবে এবং আল্লাহ বেশি দিবে। ঠিক আছে, যদি হচ্ছে সঠিকভাবে পরিশ্রম করো। গট ইট, গ্রেট সীমা আক্তার, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? ভাই একবার ভুল করুক, 2বার ভুল করুক, 3বার ভুল করুক, যতবার ভুল করবে ডাজেন্ট ম্যাটার, তুমি ততবার রাইট করবা। তারপর কি করবা, যেই ভুল পাশে লিখছে ভুলটা কারেক্ট করবা, তাহলে তুমি কি করতে পারবা, সহজে হচ্ছে দুই পাশের পার্থক্যটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 2, 3, 3 নম্বর কোশ্চেন সলভ করবে এবার। 3 নম্বর প্রশ্নটা সবাই একটু মনোযোগ দেয়। এখানে বলছে ভাড়া প্রদান হিসাবের যে 57 টাকা, আমরা প্রত্যেকে জানি ভাইয়া ভাড়া অলওয়েজ কি বলতো, অলওয়েজ ডেবিট। ভুলক্রমে রেও মিলে ক্রেডিট দিকে 75 টাকা লিখছে, তার মানে ডেবিট পাশে যেটা ভুলক্রমে ক্রেডিট পাশে লিখছে 75 টাকা, তাহলে কি ভুল পাশে লিখছে না, ভুল করছে না? কাজ কয়টা, দুইটা। কাজ কয়টা, দুইটা। যে ভুলটা করছে তুমি ভুলটাকে আগে কারেক্ট করবা। কত টাকা ভুল পাশে লিখছে, 75 টাকা, তার মানে এই 75 টাকা আমি আগে লিখে ফেললাম, ভুলটাকে আগে কারেক্ট করলাম। দেন কি করব, দেন এই যে যেটা লেখার কথা ও তো যেটা লেখেই নাই, না লিখে কি করছে, ভুল পাশে লিখছে, তাহলে আমি জেডটা লিখে দিব। ঠিক আছে, এই জেডটা লিখে দিব, এই জেডটা লিখে দিলাম, তাহলে কত হয়, 7 5 12 2 আর থাকে কত 1, 6 7 13, তার মানে এই যে 132 টাকা, এটা হচ্ছে কি আমার রেওয়া মিলের দুই পাশের পার্থক্য। তার মানে দুই পাশের পার্থক্য কত পেলাম, পার্থক্য পেয়ে গেলাম 132 টাকা।
ঠিক আছে, তাহলে 132 সেটা হচ্ছে কি আমার রেওয়ামিলের দুই পাশের পার্থক্য। বুঝতে পারছি? রেওয়ামিলের দুই পাশের পার্থক্য হচ্ছে তাহলে 132 টাকা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি ভাইয়া পুরা? ওকে, চলে যাচ্ছে পরবর্তী কোশ্চেনে। সো এই প্রশ্নটাও সেম, একটি হিসাবে যে 320 টাকা রেওয়ামিলের ভুল পাশে বসানো হয়েছে, তাহলে দুই পাশের পার্থক্য কত টাকা হবে? সো আনসার করো প্রত্যেকে। আরিফা, সীমা, তারপর ফারজানা, হ্যাপি, যারা যারা আছে এই কোশ্চেনটা তোমরা প্রত্যেকে আনসার করবা। পরের প্রশ্নটা সবাই আনসার করবা। ওকে, সো গট ইট। 132 টাকা, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। কাট আনসার দিতে পারছো। গ্রেট, বুঝতেছি তাহলে। সো না বুঝলে হচ্ছে কি আমরা না বুঝে যাবো কোথায়? কারণ হচ্ছে কি অলরেডি আমাদের কনসেপ্ট ক্লিয়ার আছে। এই টপিকগুলো যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী এবং বিশেষ করে এখানে যারা হচ্ছে আমরা নতুন স্টুডেন্ট আছি, যারা এখনো আমাদের অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হওনি, সো তাদের জন্য গ্রেট অপরচুনিটি। এখন হচ্ছে তুমি কি করতে পারো? ভর্তি হতে পারবা, এখনো সুযোগ আছে। আমরা কিন্তু 31 তারিখের মধ্যে ভর্তি বন্ধ করে দিব, ঠিক আছে? সো আমাদের পেইড ব্যাচের ক্লাসগুলো করলে এই কোশ্চেনগুলো তোমার জন্য একদম পানির মতো সহজ হয়ে যাবে। ওকে, তার মানে হচ্ছে তোমার ভয় কাজ করতে পারে যে আমি ফার্স্ট টাইম ব্যর্থ হয়েছি। ভাই, তুমি ফার্স্ট টাইম অনেক পরীক্ষা দিছো, তুমি অলরেডি কি অভিজ্ঞ, তুমি জানো পাবলিক ইউনিভার্সিটি কোশ্চেন কেমন হয়, পরীক্ষার হল থেকে শুরু করে সবকিছু কিভাবে ফেস করতে হয়, কিভাবে আনসার করা লাগে, সবকিছু জানো। প্রত্যেক ইউনিভার্সিটি সম্পর্কে মানে কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে। তার মানে জাস্ট এবার কি করতে হবে? এবার জাস্ট নতুন করে একটু রিভিশনের মধ্যে থাকতে হবে এবং ট্রাই করতে হবে যাতে তোমার প্রিভিয়াস যে ল্যাকিংসটা ছিল প্রিভিয়াস পরীক্ষাতে, মানে গত বছর যেখানে যেখানে ভুল করছো ওই ভুলগুলো যাতে না হয়, ঠিক আছে? তাহলে গতবার তোমার যতটুকু আশা ছিল, এক্সপেকটেশন ছিল, তার থেকে এই বছর আরো ভালো পজিশন অর্জন করতে পারবে এবং ভালো সাবজেক্ট পাবে, ঠিক আছে? এই জন্য জাস্ট কি করো, জাস্ট হচ্ছে আবার নতুন করে শুরু করো এবং তোমাদের সাথে আমরা একদম কি করব, শেষ পর্যন্ত থাকবো। একদম শেষ পর্যন্ত একটা পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত আমরা তোমাদেরকে সার্ভিস দিয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এবং তোমাদের যতটুকু গাইডলাইন প্রয়োজন সেটাও আমরা তোমাদেরকে দিব। ওকে, আমরা তাহলে 4 নম্বর কোশ্চেনটা অনেকে আনসার করছি 640 টাকা। ওকে, গ্রেট, থ্যাংক ইউ। যারা যারা 640 টাকা আনসার করছে অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার কি করব? এবার হচ্ছে দেখব যেটা আসলে 640 টাকা কিরা। একটি হিসাবে যে 320 টাকা রেওয়ামিলের ভুল পাশে বসাইছে, তার মানে এবারও ভুল করছে। তাহলে আমার কাজ কি? 1 নম্বর কাজ ভুলটা কারেক্ট করা, 2 নম্বর কাজ সঠিকভাবে যেটা লিখে দিব। তাহলে কত টাকা হয়? 640 টাকা। তার মানে এই যে পার্থক্যটা আমরা পেয়ে গেলাম, পার্থক্য কত পেলাম? পার্থক্য পেলাম 640 টাকা, ঠিক আছে? তারপর আমরা দেখব পরবর্তী কোশ্চেনটা। সো এখানে বলছে রাইসান, হ্যাঁ, রাইসানের নিকট থেকে 2000 টাকা প্রাপ্তির স্থলে 200 টাকা। তার মানে এখানে আমি যখন প্রাপ্তি মানে পাচ্ছি, এখানে আমি কি করতেছি? এখানে হচ্ছে 2000 টাকা পাওয়ার কথা, পাইতেছি কত? 1800 টাকা কম পাচ্ছি। তাহলে এখানে আমার 1800 টাকা আমি কম পাচ্ছি। পরবর্তীতে রায়ানের নিকট থেকে 200 টাকা আমি কি করব? পাবো, বাট পাইছি কত? 2000। তার মানে এবার আমি রায়ানের নিকট থেকে পাওয়ার কথা ছিল 200, পাইছি হচ্ছে কত? 2000। তার মানে 1800 টাকা বেশি পাইছি। আমরা শিখছিলাম ভাইয়া পুরা একটি ভুল দিয়ে যখন আরেকটি ভুল সংশোধন হয়ে যাবে তখন সেটা কি ভুল বলতো? একটি ভুল দিয়ে যখন আরেকটি ভুল সংশোধন হয়ে যাবে তাকে কি ভুল বলে? একটি ভুল দিয়ে যখন আরেকটি ভুল সংশোধন হয়ে যাবে তখন সেটাকে কি ভুল বলে বলো? একটি ভুল দিয়ে যখন আরেকটি ভুল সংশোধন হয়ে যাবে তখন সেটাকে কোন ধরনের ভুল বলবে বলো? একটি ভুল দিয়ে যখন আরেকটি ভুল সংশোধন হয়ে যাবে তখন সেটাকে কোন ধরনের ভুল বলবে বলতো? একটি ভুল দিয়ে যখন আরেকটি ভুল সংশোধন হয়ে যাবে তখন সেটাকে কোন ধরনের ভুল বলে বলি? ওকে, দীপ হালদার আনসার করছো বি নাম্বার, আয়শানি আনসার করছো বি নাম্বার, খাদিজা, আরিফা, রকিবুল ইসলাম, ইয়াসিন পরিপূরক বলি ইয়েস, এক্স্যাক্টলি, অল আর কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যেভাবে রেসপন্স করতেছো এবং আনসার করতেছো মনে হচ্ছে প্রত্যেকেই কি এগুলা আমরা আগেই প্র্যাকটিস করছি এবং আগেই কি এই টাইপের প্রশ্নগুলো ফেস করছি, তাই না? সবাই পারতেছো, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ।
ওকে তারেক সায়েম সবাই হচ্ছে সি নাম্বার আনসার করছে ইয়েস। তাহলে তোমার কত হবে, এটা হচ্ছে তোমার পরিপূরক ভুল হবে। আর যখন তোমার এক হিসাবের টাকা, একটা হিসাবের টাকা যখন আমরা আরেকটা হিসাবে লিখে ফেলবো তখন সেটা হয়ে যাবে ব্যথাখিলার ভুল অথবা খতিয়ান মুক্তির ভুল। ওকে সো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 6, একটি হিসাবের যে 90 টাকা যেটা আমলের ভুল পাশে দুইবার লেখা হয়েছে। ভাই এবার ভুলের উপর আবারও বড় ভুল করছে, মানে আগে করছিল একবার ভুল, এবার করছে কয়বার, দুইবার। তার মানে দুইবার করলে কি তোমার কোনো প্রবলেম হবে আনসার বের করতে? কখনোই না। তুমি মেথড জানো, নিয়ম জানো, জাস্ট নিয়ম অনুসারে ট্রাই করলে কি বের করতে পারবা। তাহলে একটি হিসাবের যে 90 টাকা রেওয়ামিনের ভুল পাশে কতবার লিখছে, দুইবার লিখছে। ভুল করছে কতবার, দুইবার। ভুল করছে কতবার, দুইবার। কারেক্ট করবে কতবার, দুইবার। এই যে দুইবার ভুল করছে, দুইবার কারেক্ট করলাম। যে জেডটা লেখার কথা ছিল ও তো ওইটা রাইট পাশে লেখেই নাই, বরঞ্চ ভুল পাশে দুইবার ভুল করছে। তাহলে দুইবার কারেক্ট করলাম। 3 নম্বর আমি কি করবো, জেডটা লিখে দিব। তাহলে 3 নং কত, 27। এই 270 টাকা, এটা হচ্ছে আমরা দুই পাশের পার্থক্য। তাহলে দুই পাশের পার্থক্য কত হবে, সরি 270 টাকা। ঠিক আছে, কত হবে, 270 টাকা। ক্লিয়ার? তার মানে তোমার হচ্ছে আমরা দুই পাশের পার্থক্য হবে 270 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছি? ইয়েস। তাহলে এটা কি গ নম্বরটা কারেক্ট আনসার। থ্যাংক ইউ। লিবি আনসার করছো, ঋতু আনসার করছো, ফারজানা নিশাদ আনসার করছো, আলাইনা আক্তার আনসার করছো। ওকে গ্রেট। আমরা পরবর্তীতে আরেকটা কোশ্চেন দেখব। একটি কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, মানে প্রতিষ্ঠানটাই হচ্ছে কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটার কাজ কি? এই প্রতিষ্ঠানটার কাজ হচ্ছে কম্পিউটার ক্রয় বিক্রয় করা। তার মানে তিনি কি করবেন, তিনি হচ্ছেন অবশ্যই কম্পিউটার কিনে নিয়ে আসবেন, তারপর এই কম্পিউটারে কিন্তু তিনি ব্যবহার করবেন না, তিনি আবার বিক্রি করে দিবেন। তার মানে এই প্রতিষ্ঠানটার কাছে কম্পিউটারগুলো কি একটা পণ্য। কারণ তিনি যদি ব্যবহারের উদ্দেশ্যে কম্পিউটার ক্রয় করতেন তাহলে এটা কি হতো, স্থায়ী সম্পদ হতো। ঠিক আছে, বাট তিনি যেহেতু ব্যবহার উদ্দেশ্যে ক্রয় করেন নাই, তার মানে এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এটা শুরুতে ধরে নিতে হবে। তো প্রতিষ্ঠান কম্পিউটার ক্রয়কে পণ্য ক্রয় হিসাবে লিখছেন। তার মানে যেহেতু এটা কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কাছে কম্পিউটারটাকে একটা পণ্য, তিনি যেহেতু এটা পণ্য হিসাবে লিখছে, তার মানে তিনি কি কোনো ভুল করছেন, করছেন, করেন নাই, করছেন, করেন নাই। তাহলে এটা কোন ধরনের ভুল বলতো? এটা কোনোটি নয়। অনেকে কি করবা, নীতিগত ভুল করে আনসার করে দিবা। নীতিগত ভুল হবে না। নীতিগত ভুল জিনিসটা কি, যে মূলধন জাতীয় ব্যয়কে যখন আমি মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলি, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে যখন আমি মূলধন জাতীয় ব্যয় হিসাবে লিখে ফেলি, তখন সেটা হচ্ছে নীতিগত ভুল। বাট এই ম্যাথটা, এটা কিন্তু নীতিগত ভুল হবে না। ঠিক আছে, এটা কি নীতিগত ভুল হবে, হবে, হবে না কিন্তু। ওকে, তার মানে এটা হচ্ছে কি কোনোটি নয়, কোনো ভুল কিন্তু সে করে নাই, তিনি কিন্তু সঠিকটাই লিখছে, তাই তো? তিনি কিন্তু সঠিকটা এখানে লিখছে। ওকে, ওকে। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটা দেখব। এই কোশ্চেনটা দেখলেই না, সরি এটা না, আরেকটা কোশ্চেন আছে সেম টাইপের, তখন আমাদের কনফিউশনটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো একটু ভালো করে সবাই একটু খেয়াল করি এবং সবাই একটু আনসার করার ট্রাই করব যে রেওয়ামিলের মাধ্যমে কোন ভুল ধরা পড়ে। আমরা জানি রেওয়ামিল হচ্ছে ভুল প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে একতরফার ভুল, একটা হচ্ছে দুতরফার ভুল। আমরা জানি একতরফার ভুলগুলা রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে, বাট দুতরফার ভুল হচ্ছে দুইটা, একটা হচ্ছে কর্ণিক ভুল, একটা হচ্ছে নীতিগত ভুল। এই ভুলগুলা রেওয়ামিল মিলকরণে কোনো প্রভাব ফেলে না। তার মানে নীতিগত ভুল এবং কর্ণিক ভুল, এই ভুলগুলোর নামে ভুল কিন্তু কাজে কোনো ভুল না। ঠিক আছে, কারণ কি এই ভুলগুলোর নামে ভুল, কাজে কোনো ভুল না। এই ভুলগুলোর কারণে রেওয়ামিল মিলকরণে কোনো প্রভাব ফেলে না। বুঝতে পারছি? এই ভুলগুলোর কারণে রেওয়ামিল মিলকরণে কোনো প্রভাব ফেলে না। বাট যখনই হচ্ছে একতরফার ভুল হয়ে যাবে, বিশেষ করে একতরফার ভুল হবে, এই একতরফার ভুল কোনগুলা বলতো? একতরফার ভুল হবে, একতরফার ভুল হচ্ছে তোমার যোগ বিয়োগের ভুল, যোগ বিয়োগের ভুল, একতরফা হচ্ছে যোগ বিয়োগের ভুল, গাণিতিক ভুল, কার্যের ভুল। ঠিক আছে, যোগ বিয়োগের ভুল, তারপরে গাণিতিক ভুল, তারপর হচ্ছে কি কার্যের ভুল। হ্যাঁ, যোগ বিয়োগের ভুল, গাণিতিক ভুল, অথবা কি আমাদের কার্যের ভুল। হ্যাঁ, এই যে ভুলগুলো দেখতে পাচ্ছ, এই ভুলগুলো রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে, এই ভুলগুলো রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে। তার মানে এই ভুলগুলো রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে। ঠিক আছে, দ্যাটস আমরা বলতে পারি যে হচ্ছে একতরফা ভুলগুলো রেওয়ামিল মিলকরণে প্রভাব ফেলে, বা দুতরফা ভুলগুলো রেওয়ামিল মিলকরণে কোনো প্রভাব ফেলে না। ঠিক আছে, এবং আমরা প্রত্যেকটা ভুল
একদম ডিটেলস শিখছি, তাই তো? ডিটেলস শিখছি। আশা করি এই ভুলগুলো থেকে যদি এক্সাম্পল থেকে প্রশ্ন আসে, তারপর আমাদের কেউ আটকাতে পারবে না। পারবে? কেউ পারবে না। কারণ হচ্ছে আমরা কনসেপ্টটা যদি ভালো করে ক্লিয়ার থাকে, তাহলে এই কোশ্চেনগুলো সলভ করাটা আমাদের কাছে একদম একদম ইজি লাগবে। এবং আমরা কি ভেরি ইজি মেথডে কি করতে পারবো, এগুলো সলভ করতে পারবো, তাই তো? ওকে, সো আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নাম্বার। সো আমি বলছিলাম 7 নাম্বার প্রশ্নটা এবং 9 নাম্বার কোশ্চেন, এই দুইটার মধ্যে ভালো একটা মিল আছে। এবার দেখো, একটা কম্পিউটার ক্রয় করছে, আমরা জানি একটা কম্পিউটার এটা অবশ্যই একটা মূলধন জাতীয় ব্যয়। বাট এই যে পণ্য ক্রয়, এই পণ্য ক্রয়টা আবার কি একটা মুনাফা জাতীয় ব্যয়। তাহলে কি করলো, এই মূলধন জাতীয় ব্যয়কে কি করছে, এই মূলধন জাতীয় ব্যয়কে লিখে ফেলছে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে। আমরা শিখছি যে মূলধন জাতীয় ব্যয়কে যখন মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিখে ফেলবে, তখন সেটা হয়ে যাবে নীতিগত ভুল। অথবা মুনাফা জাতীয় কোনো ব্যয়কে, ধরো তুমি ভাড়া বা বেতন হয়েছে তোমার 5,000 টাকা, এটাকে তুমি ভুলে লিখে ফেলছো কম্পিউটার ক্রয়। এই যে যখন মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিখে ফেলবা, তখন সেটা হয়ে যাবে নীতিগত ভুল। ক্লিয়ার? গট ইট ডিয়ার স্টুডেন্টস? ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 10-এ। হ্যাঁ, 10 নম্বর প্রশ্নে। সো 10 নম্বর প্রশ্নটা কি বলছে, হাসিবের কাছ থেকে প্রাপ্ত টাকা হাসিমের হিসাবে ক্রেডিট করা হয়েছে। এখন হাসিবের কাছ থেকে টাকা পাইলে আমার কি হচ্ছে, জাবেদাটা আমরা একটু দেখি। হাসিবের কাছ থেকে যদি আমি প্রাপ্ত টাকা পাই, তাহলে আমাদের কি হবে, নগদান হিসাব ডেবিট হবে। আমাদের নগদান হিসাব কি হবে, আমাদের নগদান হিসাব হয়ে যাবে ডেবিট। এবং এই যে প্রাপ্য অথবা দেনাদার, প্রাপ্য এবং দেনাদার হাসিব হওয়ার কথা ক্রেডিট। বাট আমরা এই হাসিবের জায়গায় কি করছি, আমরা এই হাসিবের জায়গায়, হ্যাঁ, এই হাসিবের জায়গায় আমরা কি করছি, হাসিম লিখে ফেলছি। এটা হওয়ার কথা ক্রেডিট। তাহলে এই যে দেখো, লেখার কথা হাসিব হিসাব ক্রেডিট, বাট হাসিবের জায়গায় হাসিম লিখে ফেলছো। তা আমরা জানি এই যে এখানে হাসিবের জায়গায় হাসিম লিখছো, এক হিসাবের টাকা যখন আরেক হিসাবে লিখে ফেলবা, এক হিসাবের টাকা যখন তুমি আরেক হিসাবে লিখে ফেলবা, তখন সেটা কি হবে, সেটা হয়ে যাবে বেদাখিলার ভুল। সেটা কি হবে, বেদাখিলার ভুল। ধরো তুমি হচ্ছে কি করছো, ধরো ভাড়া আছে 5,000 টাকা, ভুলে ভাড়ার জায়গায় তুমি লিখে ফেলছো ক্রয় হিসাব। ধরো তোমার আছে বেতন, বেতনের জায়গায় ভুলে লিখে ফেলছো মজুরি হিসাব। ধরো তোমার আছে আয়, আয়ের জায়গায় তুমি ভুলে লিখে ফেলছো কি, দায় হিসাব। অথবা তুমি দায়ের জায়গায় লিখে ফেলছো মূলধন হিসাব। ঠিক আছে, মূলধন হিসাব লিখে ফেলছো। এই যে এক হিসাবের টাকা, সমজাতীয় এক হিসাবের টাকা যখন আরেক হিসাবে লিখে ফেলবা, সমজাতীয় এক হিসাবের টাকা যখন আরেক হিসাবে লিখে ফেলবা, তখন সেটা হয়ে যাবে তোমার কি বলতো, বেদাখিলার ভুল বা খতিয়ান ভুক্তির ভুল। ঠিক আছে, যেমন ধরো পাওনাদার ধরো হচ্ছে কি, ধরো পাওনাদার, ঠিক আছে, ধরো পাওনাদার সীমা আক্তার। হ্যাঁ, পাওনাদার সীমা আক্তারকে তুমি যখন 50,000 টাকা পরিশোধ করবা, এখন পাওনাদার সীমা কমে গেছে, সেখানে সীমার জায়গায় তুমি যদি লিখে ফেলো, হ্যাঁ, কি লেখো, ঋতু লিখে ফেলো, তখন সেটা হয়ে যাবে কি, এই যে সীমার জায়গায় ভুলে যদি ঋতু লিখে ফেলো, তখন সেটা হয়ে যাবে বেদাখিলার ভুল অথবা খতিয়ান ভুক্তির ভুল। ঠিক আছে, এখন দেখো এখানে কি অপশনে খতিয়ান ভুক্তির ভুল বা বেদাখিলার ভুল আছে? নাই। তার মানে কারেক্ট আনসার কি নাই? এক্স্যাক্টলি, এখানে কারেক্ট আনসার নাই। অনেকে বলবে হ্যাঁ নাই, বাট এখানে আমরা জানি যে তোমার বেদাখিলার ভুল বা খতিয়ান ভুক্তির এটা নাই, এটা তুমি সঠিক ধরতে পারছো। বাট মনে রাখবা,
যদি হচ্ছে অপশনে ব্যাদাখিলার ভুল এবং খতিয়ানভুক্তির ভুল না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, লেখার ভুলকে কারেক্ট আনসার হিসাবে দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা কি করব, লেখার ভুলকে কারেক্ট আনসার হিসাবে দিয়ে দিব। ঠিক আছে, তার মানে যখনই অপশনে দেখবা যে হচ্ছে তোমার কি নাই, ব্যাদাখিলার ভুল বা খতিয়ানভুক্তির ভুল নাই, তখন তুমি কি করবা, লেখার ভুলকে কারেক্ট আনসার হিসাবে দিয়ে দিবা। ঠিক আছে, বুঝতে পারছি, লেখার ভুলকে কারেক্ট আনসার হিসাবে দিবা। তার মানে ব্যাদাখিলার ভুলের পরিবর্তে আমরা কি করতে পারি, লেখার ভুলকে কারেক্ট আনসার হিসাবে নিতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে ক্লাসটি শেষ করব। সবাই একটু বলি, বুঝতে পারছি 10 নম্বর এই কোশ্চেনের মাধ্যমে শেষ করব আমরা সবগুলো টপিক থেকে 10টা, 12টা বা 8টা, 4টা এরকম কোশ্চেন সলভ করলাম। আশা করি এই প্রশ্নগুলো সলভের মাধ্যমে কিছুটা হলে তোমাদের এই 3টা বা 4টা টপিক সম্পর্কে প্রিভিয়াস আমরা যা পড়েছি এগুলো রিভিশন হয়ে গেছে এবং সামারাইজ করতে পারছি আমরা। ঠিক আছে, সো আমি চাই যে আমরা ক্লাসে যতটুকুই মানে যে পরিমাণ কোশ্চেন সলভ করাতে পারি, তোমরা যেটা করবে, একটা টপিক শেষ হলে ওই টপিকে প্রিভিয়াস ইয়ারের যত প্রশ্ন আছে, কারণ তোমার যখন কনসেপ্টটা ক্লিয়ার থাকবে তখন তো ওই কোশ্চেনগুলো সলভ করতে তোমার অনেক কষ্ট হবে। ঠিক আছে, তোমার তো অনেক প্রবলেম হবে না। ঠিক আছে, তখন তুমি যেটা করবা, অবশ্যই ওই টপিকের যেই কোশ্চেনগুলো আছে ওই প্রশ্নগুলো তোমরা সলভ করবা। ওই টপিকের প্রিভিয়াস ইয়ার ধরো জাবির কোশ্চেন সলভ করবা, রাবির প্রশ্ন সলভ করবা, ছবিতে এখন নাই, তারপর ছবি কিন্তু কোশ্চেন আছে, ওইগুলো সলভ করো। ঠিক আছে, কেউ কুমিল্লা বা বরিশালের প্রশ্নগুলো সলভ করো। এই প্রশ্নগুলো সলভ করে তোমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসবে এবং তুমিও বুঝতে পারবা যে এই চ্যাপ্টার থেকে বা এই চ্যাপ্টার আমার কি ল্যাকিংস আছে কিনা সেটা আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, সীমা বলছে ক্লাস কি শেষ করে দিবেন? হ্যাঁ, ক্লাসটি এখানে আমরা শেষ করব। আর যদি হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো। আমি যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে, যেহেতু তোমাদের মোটামুটি অনেকেরই মোটামুটি বেসিক ক্লিয়ার, তারপর তোমরা একটু কোশ্চেন বেশি প্র্যাকটিস করবা। ঠিক আছে, এবং এই বছর বিশেষ করে তোমার যে বিশ্ববিদ্যালয়ের টার্গেট করতেছো, তোমার একটা ডিম আছে না যে আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বো, মানে এরকম একটা স্বপ্ন আছে। তো তার মানে ওই বিশ্ববিদ্যালয়কে একটু জোর বেশি দিবা, ওই বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন একদম ঝাঁঝরা করে ফেলবা। ঠিক আছে, তোমরা অলরেডি জানো যে বিশেষ করে এই গ্রুপ সাবজেক্টের যে ক্লাসগুলো হয়, মানে যে কোশ্চেনগুলো হয়, এই কোশ্চেনগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে রিপিট করে, সিকোয়েন্স কিন্তু সেমই থাকে। তোমার যেটা দরকার সেটা হচ্ছে প্রচুর কোশ্চেন সলভ করতে হবে। যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবা তত বেশি ওই টপিকের উপর তোমার কি হবে, আত্মবিশ্বাস তত বেশি চলে আসবে। হ্যাঁ, ওই টপিকে তুমি হচ্ছে কি করবা, ভুল তত কম করবা। এই জন্য অনেক বেশি কোশ্চেন সলভ করতে হবে। আর আরেকটা হচ্ছে তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই পড়াশোনাটা নিয়মিত করতে হবে। ধরো তুমি একদিন 6 ঘন্টা পড়লা, 9 ঘন্টা পড়লা, বাকি 3 দিন পড়াশোনা করলা না, এমন করলে হবে না। এভারেজ তুমি 4 ঘন্টা পড়ো রেগুলার। ঠিক আছে, অবশ্যই যদি রেগুলার পড়াশোনা করো সেক্ষেত্রে এটা থেকে ভালো একটা আউটপুট তুমি পাবে। ঠিক আছে, আর হতাশ, কষ্ট, দুঃখ এটা লাইফের একটা পার্ট, সেটাকে সহজভাবে নিতে হবে। যদি প্রবলেম থাকে লাইফে সেটা কিভাবে সলভ করা যায় এই ওয়ে খুঁজতে হবে। ওকে, তোমরা মনে করো হচ্ছে অনেকে ভাবতে পারো যে ফার্স্ট টাইমে ব্যর্থ হয়েছি, কোথাও হয় নাই, সেকেন্ড টাইমে হবে কিনা। সেকেন্ড টাইমে তুমি আরো অনেক বেশি ভালো করতে পারবা। ঠিক আছে, এবং তখন কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে যে আমি হয়তো ফার্স্ট টাইমে এত একটা নর্মাল সাবজেক্ট নিয়ে পড়তে পারতাম, বাট সেকেন্ড টাইমে আমি একটু বেশি কষ্ট করার কারণে হয়তো এখন কি আমার স্বপ্নের সাবজেক্ট নিয়ে পড়তে পারবো, এরকম। ঠিক আছে, তো দিন শেষে কেউ পিছিয়ে নেই, তোমরাও পিছিয়ে নেই। হ্যাঁ, অবশ্যই পরিশ্রম করো। আর যদি হচ্ছে সঠিকভাবে পরিশ্রম করতে পারো, উদ্দেশ্যটা যদি অনেস্ট থাকে, ইনশাল্লাহ তোমাদের সাকসেস কেউ ঠেকাতে পারবে না। ঠিক আছে, দিন শেষে সবার মুখে হাসি থাকবেই এবং পাবলিকান ট্যাগ তোমার নামের পাশেও থাকবে। হ্যাঁ, জাবিয়ান রাবিয়ান থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো। ঠিক আছে, আর আমাদের পেইড ব্যাচে ভর্তি চলছে, এখনো ভর্তি হতে পারবে। যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, এখনই সুযোগ। এবং আমি তোমাকে কথা দিচ্ছি, স্পেশালি এখানে তোমরা বাংলাদেশের সেরা টিচারদের ক্লাস পাবে এবং ধরো তোমার যতটুকু এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি পাবে। এইটুকু আমি তোমাকে কথা দিচ্ছি। যদি এই কথার মানে বিন্দুমাত্র তুমি যদি এই কথার সাথে মিল না পাও কাজে, সেক্ষেত্রে তুমি আমাকে বলবা যে ভাই আপনি কি বলছেন আর কি হচ্ছে। ঠিক আছে, এবং ইনশাল্লাহ আমরা আমাদের পেইড বেসে যারা আছে ওদের মোটামুটি আমরা ক্লাস নিচ্ছি, 1 মাস হয়ে গেছে, 1 মাস ওভার। আর পাশাপাশি হচ্ছে ওদের জন্য গাইডলাইন সেশন থাকবে, যেটা অনেক বেশি দরকার, কারণ হচ্ছে অ্যাডমিশন টাইমে পড়াশোনার পাশাপাশি গাইডলাইনটা অনেক বেশি দরকার। সো আমাদের গাইডলাইন সেশন, পরীক্ষা, ক্লাস সব কিছুই থাকছে। যারা ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যায় এবং
যেই পরিশ্রমগুলো করছো পরিশ্রমের আউটপুটটা নিয়ে আসতে হবে। তো এটার জন্য আর কিছুদিন পরিশ্রম করতে হবে। দিন শেষে আমরা চাই তোমার মুখেও হাসি ফুটুক, পাশাপাশি তোমার বাবা মা যারা তোমাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে তাদের মুখেও যাতে হাসিটা ফুটে, ঠিক আছে? তারাও যাতে গর্ব করে বলতে পারে আমার মেয়েটা হচ্ছে কি করে, আমার মেয়েটা হচ্ছে পাবলিকে পড়ে, হ্যাঁ, জাবিয়ান, রাবিয়ান, চবিয়ান, এটা যাতে বলতে পারে, ঠিক আছে? কুবিয়ান, ভবিয়ান, এটা যাতে বলতে পারে। ওকে, সো আমরা প্রত্যেকে চাই সফলতার গল্পগুলো শেয়ার করতে, বলতে, যেটা তোমরাও পারবে ইনশাল্লাহ 6 থেকে 7 মাস পর, ঠিক আছে? আমাদের সাথে শেয়ার করতে পারবে এবং আমাদের এখানেও আসতে পারবা, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর পড়াশোনা করি। আর যদি হচ্ছে কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই কি করবো, ভাইদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আল্লাহ হাফেজ।